আমরা এখন কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে কথা বলবো। আচ্ছা, আমরা নেটওয়ার্কটা সবাই বুঝি, নেটওয়ার্কটা হলো একটা সার্কেল, যে সার্কেলের মধ্যে নেটওয়ার্কটা গঠে ওঠে, কিন্তু এই সার্কেলটা কিন্তু বিভিন্নভাবে তৈরি হয়। তো নেটওয়ার্কটা কিন্তু এইরকমই, সেটা তার মাধ্যম দিয়ে হোক, তার বিহীন মাধ্যম দিয়ে হোক, এটা নেটওয়ার্ক তৈরি ওঠে। আমরা অনেক সময় বলি না, আমার নেটওয়ার্ক অনেক দূর, বন্ধু বান্ধব হাসি ঠাট্টা এটা বলে থাকি যে আমার এই এলাকায় বন্ধু আছে, ওই এলাকায় বন্ধু আছে, এই ডিস্ট্রিক্টে আছে। এই যে এখান থেকে কিন্তু আমরা নেটওয়ার্কটা বুঝতে পারি যে আসলে আমরা তাৎক্ষণিক কোনো উদ্যোগ নিতে পারছি। এটা কারণটা কি? আমাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। ঠিক এই তথ্যর আদান প্রদানের প্রক্রিয়ার ভিতরেও সেই প্রক্রিয়াটাকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। তো আমরা একটু কম্পিউটার নেটওয়ার্কের ভিতরে চলে যাই, যা কেবল, তারবিহীন মাধ্যম যেমন মডেম, স্যাটেলাইট ইত্যাদির মাধ্যমে ডাটা স্থানান্তর, ইলেকট্রনিক মেল প্রেরণ, টেলিকনফারেন্সি, ভিডিও কনফারেন্সি ইত্যাদি কাজে দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়, তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। বিশ্বব্যাপী বিস্তৃত কম্পিউটার ও অন্যান্য যন্ত্র বিভিন্ন মাধ্যমে সংযোগ করার জন্য কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করা হয়। আমরা বিশ্বব্যাপী বিস্তৃত ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক লক্ষ লক্ষ হোস্ট কম্পিউটার মাধ্যমে লক্ষ লক্ষ লোক সংযুক্ত হচ্ছে। কম্পিউটার নেটওয়ার্ককে কম্পিউটারের অন্য কম্পিউটারে সার্ভিস প্রদান করে, তাকে সার্ভার বলে। নেটওয়ার্ক সংযুক্ত করা হয়। তো আমরা যেটা বুঝতে পারলাম যে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের সকলেই কি হচ্ছে, যুক্ত হচ্ছে। আর যে সকল কম্পিউটারে এগুলো ব্যবহার করা হয় বা ইন্টারনেট যুক্ত থাকে বা নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে, তাদেরকে নোড বলে গণ্য করা হয় বা তাদেরকে নোড বলে ডাকা হয়। তো আমরা নেটওয়ার্কটা কি বুঝতে পারলাম, আমি আবার একটু তোমাদেরকে রিভিশন দিচ্ছি। নেটওয়ার্কটা হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন যোগাযোগ, তথ্য আদান প্রদান, আর বা পৃথিবীতে ইন্টারনেট হলো সবচেয়ে বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্ক। এই বিষয়গুলো কিন্তু আমাদের এমসিকিউতে আসবে। আজকে আমরা ক্লাসের ফাঁকে এমসিকিউ নিয়ে কিছু কথা বলবো। তো আজকের ক্লাসটা একটু লং হবে, তো সবাইকে একটু ধৈর্য ধরে আমার ক্লাসটা করার জন্য রিকোয়েস্ট করব, যেন সবাই ধৈর্য ধরে ক্লাসটা করে। তো আমরা এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো, এটা হলো নেটওয়ার্ক প্রোটোকল। আমরা অনেক সময় প্রোটোকল কি, সেটা প্রোটোকল মানে কিন্তু বাংলায় অর্থ যদি করি আমরা নিয়ম, মানে নিয়ম কানুনটাকেই মানে প্রোটোকল মেনটেন করে চলো, এই ধরনের কথা বলি। কিন্তু নেটওয়ার্ক প্রোটোকলটা কি, এটা আমাদের একটু জানার দরকার আছে। অনেকবার ক খ কোশ্চেনে এসেছে, এমসিকিউতে তো হাজারবার এসেছে বলতে গেলে। এই প্রোটোকলগুলো কিন্তু আমরা জানি না। তো আমরা একটু প্রোটোকল নিয়ে আলোচনা করি। যেমন প্রোটোকলের ভিতরে তোমার রয়েছে তথ্যের আদান প্রদানের জন্য বিভিন্ন যন্ত্রপাতি, যেমন কম্পিউটার, নেটওয়ার্ক, রাউটার, মডেম, বিভিন্ন মাধ্যম প্রয়োজন হয়। এ সকল ডিভাইস বা প্রযুক্তি নিয়ন্ত্রণ করার জন্য এবং প্রেরক ও প্রাপক কম্পিউটারের মধ্যে ডাটা আদান প্রদানের জন্য প্রক্রিয়া চালু রাখার সর্বসম্মত কতগুলো নিয়ম কানুনকে কমিউনিকেশন সফটওয়্যার দেওয়া হয়। আর পরস্পর সমন্বিত এই সকল নিয়ম কানুনকেই সমষ্টিকে প্রোটোকল বলে। তা আমি কিন্তু প্রথমে বলছি, প্রোটোকল হলো যে নিয়ম কানুন। আমরা যে নিয়ম কানুনের ভিতরে, তো কম্পিউটার কিছু প্রোটোকল রয়েছে, আমরা মাঝে মাঝে দেখি টিসিপি, আইপি, তারপর আমরা ডিএলসি, তারপর এফটিপি, কিন্তু এগুলোর মিনিং জানি না, কারণ এগুলো কিন্তু অনেক এমসিকিউ আসে। তো তোমরা কে বলতে পারো, বলো তো একটু, আমাকে একটু পাঠাও এখনই, 5 সেকেন্ডের ভিতরে দ্রুত পাঠাও। টিসিপি, আইপি বা ডিএলসি বা এফটিপি এর ফুল মিনিংটা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও। তো আমরা এখন যেটা নিয়ে কথা বলবো, যে টিসিপি মানে হলো, আবার বলতেছি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আবার বলতেছি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। আর আইপির মিনিং হলো ইন্টারনেট প্রোটোকল। আচ্ছা, ডিএলসি মানে হলো ডাটা লিঙ্ক কন্ট্রোল। তারপর আমরা দেখলাম এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। তো আমরা আবার তোমাদেরকে বলছি, এমসিকিউ তো অনেকবার আসে, একটু আমরা আবার খেয়াল করি। টিসিপি মিনিং হলো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আবার বলতেছি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। আইপি মিনিং ইন্টারনেট প্রোটোকল, ডিএলসি মিনিং ডাটা লিঙ্ক কন্ট্রোল, এফটিপি মিনিং হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল। তো আমরা এগুলো একটু মনে রাখার চেষ্টা করব। হ্যাঁ, অনেকেই দেখছি এগুলোর উত্তর দিয়েছে, ধন্যবাদ। আমরা এখন যে কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে আলোচনা করছি, এই কম্পিউটার নেটওয়ার্ক প্রত্যেকটার পিছনেই কিন্তু কোনো না কোনো উদ্দেশ্য থাকে এবং প্রত্যেকটা বিষয় কিন্তু উদ্দেশ্য দ্বারা। তো আমরা এখন চলে যাব নেটওয়ার্কের উদ্দেশ্য। এটার উদ্দেশ্য কি, এটা কিভাবে কাজ করে, এটা কবে থেকে প্রতিষ্ঠিত, মানে কবে থেকে এটা কাজ পরিচালনা করেছে। তো আমরা এখন জানবো নেটওয়ার্কের উদ্দেশ্য। 1969 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ গবেষণার জন্য ওই দেশের 4টি বিশ্ববিদ্যালয়
4টি বিশ্ববিদ্যালয়, আবার বলতেছি 1969 সালে রাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগে গবেষণার জন্য ওই দেশের 4টি বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণা করেন, আর গবেষণার নাম ছিল ARPANET, যেখানে ছিল অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এনার্জি নেটওয়ার্ক। আবার বলতেছি অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এনার্জি নেটওয়ার্ক নামে এই নেটওয়ার্কের মাধ্যমে পরস্পর যুক্ত করেন। তাদের মূল উদ্দেশ্য ছিল তথ্য আদান প্রদান, নানা ধরনের রিসোর্স শেয়ারিং। তো এই কিন্তু এর মাধ্যমে কিন্তু মূলত কি হয়েছে, মানে রিসোর্স আনাগোনা বা শেয়ার প্রদান করা। তো তাদের আরো কিছু উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য ছিল কি তারা উপস্থাপন করেছিল সেই উদ্দেশ্যের মাধ্যমে দ্রুত গতিতে ও কম খরচে তথ্য বিনিময়, হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং, সফটওয়্যার রিসোর্স শেয়ারিং, তথ্য সংরক্ষণ ও সুরক্ষা, অডিও ভিডিও কনফারেন্সিং। এগুলো প্রত্যেকটাই কিন্তু তারা তাদের ওই গবেষণার মাধ্যমে এবং সফলতা অর্জন করেছে। তারপরে তাদের ওই গবেষণায় ছিল ই-বিজনেস, ই-ব্যাংকিং এবং ঘরে বসে ভার্চুয়াল ক্লাস অংশগ্রহণ করা। আমরা যা কিন্তু আজ বর্তমানে ঘরে বসে ভার্চুয়াল ক্লাস করছি, এটা কিন্তু এটার একটা অবদান, এটা আমাদের বলতে হবে। তো ওই গবেষণা থেকে কিন্তু মোটামুটি নেটওয়ার্কটা আরো বেশি দ্রুত ঘরে পৌঁছাচ্ছে এবং সেই সুবিধাটা আমরা গ্রহণ করছি। এখন আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো নেটওয়ার্ক প্রকারভেদ। আমি তোমাদের একটা জিনিস আগে ক্লিয়ার করি। গতকালকে আমি তোমাদেরকে বারবার বলছিলাম ডাটা ট্রান্সমিশন মোড একবার এক এক রকম করে ভাগ হয়েছে। ঠিক এই নেটওয়ার্ক প্রকারভেদে কিন্তু অনেক ঝামেলা আছে, তোমরা অনেকবার এই ঝামেলায় পড়ে যাও। তো আমি তোমাদেরকে বিশেষ করে আপনাদেরকে বলবো যে এই ক্ষেত্রে যে ভুলটা তোমরা করবা না, একটু ভালো করে বুঝে শুনে উত্তর দিবা, ঠিক আছে? এখন তোমাকে যদি বলা হয় দরজা খোলো, সাপোজ তুমি কোন দরজা খুলবা? কোশ্চেন করতে হবে তো, দরজা আমার ঘরে অনেকগুলো আছে, আমি কোন দরজা খুলবো? বাইন্দার দরজা খুলবো, নাকি রুমের দরজা খুলবো, নাকি মেইন গেট খুলবো, নাকি ওয়াশরুমের দরজা খুলবো, তাই না? তো আমাকে বলতে হবে যে তুমি এই রুমের এই দরজা খোলো, তাই না? তো ঠিক যখন তোমাকে নেটওয়ার্কের প্রকারভেদ সম্পর্কে কোশ্চেন করা হবে, মাস্ট বি তুমি আগে দেখবা এটা কোন সম্পর্কে তোমাকে কোশ্চেন করা হয়েছে। তো আমি এখন নেটওয়ার্কের প্রকারভেদে চলে যাব এবং আগে হেডিংটা একটু ভালো করে মনে রাখো। কি বলছি? বিস্তৃত এবং ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে কম্পিউটার নেটওয়ার্ককে 4 ভাগে ভাগ করে। আবার বলতেছি, বিস্তৃত এবং ভৌগোলিক অবস্থার উপরে নির্ভর করে কম্পিউটার নেটওয়ার্ককে 4 ভাগে ভাগ করে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। আবার আপনাদের বলছি, বিস্তৃত ও ভৌগোলিক অবস্থার উপর নির্ভর করে নেটওয়ার্ককে 4 ভাগে ভাগ করে। এই লাইনটা কিন্তু ভুল করা যাবে না, কারণ এর পরবর্তীতে আরো নেটওয়ার্কের প্রকারভেদ পাবো, কিন্তু তখন শুধু আমরা এই লাইনগুলো আমাদের মনে রাখতে হবে কোন ক্ষেত্রে, কোন বিশেষ ক্ষেত্রে মূলত এটা পেয়ে থাকি। আচ্ছা, একটু বলো তো এই 4 ভাগ কি কি? আমি একটু দেখি, তোমরা একটু কমেন্ট করো। এটা হলো 4 প্রকার। তো 4 প্রকার ভিতরে একটা হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, একটি হলো ল্যান্ড মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক, আরেকটা হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ম্যান, আরেকটা হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আমি আরেকবার বলছি, বিস্তৃত এবং ভৌগোলিক অবস্থার উপরে নির্ভর করে কম্পিউটার নেটওয়ার্ককে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো প্যান অর্থ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান্ড লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং ওয়েন অর্থ হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো আমরা মোটামুটি অনেকেই মোটামুটি উত্তর দেওয়ার চেষ্টা করেছে। সাবা লিখেছে, ধন্যবাদ সাবা তুমি বলার জন্য। ইনশাআল্লাহ তুমি আরেকটু পড়াশোনা করো, ভালো করতে পারবা। আচ্ছা, আমরা এখন চলে যাব এগুলোর বিশ্লেষণে, সংক্ষিপ্ত আকারে বর্ণনা দেব। কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা কি আমরা একটু চেষ্টা করে জানার। হ্যাঁ, যে নেটওয়ার্ক সিস্টেমে স্বল্প পরিসরে অবস্থিত বিভিন্ন কম্পিউটার, টেলিফোন, মোবাইল, প্রিন্টার, ডিজিটাল ক্যামেরা এগুলোর মাধ্যমে কি করে স্ক্যানার, ফ্যাক্স, নোটবুক, পিডিএ ইত্যাদি ডিভাইসের মাধ্যমে সংযোগ স্থাপন করা হয়, তাকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। যেমন আমাদের ভাষায়, যেমন আমি যেখানে থাকি বা আমার রুমটা কিন্তু পার্সোনাল, ঠিক এই নেটওয়ার্কটা হলো পার্সোনাল, মানে নিজস্ব কিছু আশেপাশে। যেমন ধরো আমার একটা ট্যাব, কম্পিউটার, স্ক্যানার মেশিন, প্রিন্টার, এই যেগুলোর মাঝে যে সম্পর্কটা স্থাপন হয়েছে এটা কিন্তু একটা পার্সোনাল নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলতে পারো। বা আমি যে বর্তমান অবস্থাটায় আছি এটা কিন্তু একটা পার্সোনাল নেটওয়ার্কের আন্ডারে পড়ে। তাহলে আমরা পার্সোনাল নেটওয়ার্কটা ইনশাআল্লাহ বুঝতে পেরেছি। আমরা পরবর্তী স্টেপে চলে যাব লোকাল এরিয়া নেটওয়ার্ক। আসলে লোকাল এরিয়া নেটওয়ার্ক কি, এটি সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি।
এটি ক্ষুদ্র মানে একটি ক্ষুদ্র অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ একাধিক ব্যক্তি কাজের গতি বৃদ্ধি ও সমন্বয় সাধনের জন্য একই ভবনের পাশাপাশি ভবন, স্কুল, কলেজ, ক্যাম্পাস, কোনো বড় অফিস, ল্যাব, ব্যবসা প্রতিষ্ঠান কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করাকে লোকাল নেটওয়ার্ক বলে। যেমন মডেম, প্রিন্টার, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি ব্যবহার করা হয়। এই ধরনের নেটওয়ার্কে তৈরির জন্য সুইচ বা হাব, কেবল, কানেক্টর নেটওয়ার্ক, ইন্টারফেস কার্ড ইত্যাদি ব্যবহার করা হয়। তার মানে এই যে আমার এগুলো করার জন্য কিন্তু অত কিছু প্রয়োজন হয় না, কারণ আমার এটা হলো পার্সোনাল নেটওয়ার্ক, এটার এরিয়াটা বা দূরত্ব কভারেজ খুব কম। কিন্তু ল্যানের ক্ষেত্রে তো একটু বেশি, যেহেতু এটা একটা ভবন, একটা ক্যাম্পাস, একটা কলেজ এগুলোর ভিতরে উঠে, তার জন্য তো কিছু কেবল লাগবেই, তার জন্য হাব, সুইচ, এগুলো আমরা ডিটেলস কিছুক্ষণ পর পাবো। তবে আমাদের জানতে হবে ল্যানের কয় প্রকার। ল্যান কিন্তু দুই ভাগে ভাগ করছে, একটা হলো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, একটা হলো পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। আবার বলতেছি, এই ল্যানেরও আবার দুই প্রকার, কিন্তু তোমরা কিন্তু এই প্রকারগুলো মনে রাখবে, কারণ যখন তোমরা এই প্রকারগুলো ভুলে যাবে তখন কিন্তু তোমরা ভুল করবে। তাই এই প্রকারগুলো ভুলা যাবে না, কারণ অনেক সময় এমসিকিউতে আসে যে ল্যান কয় প্রকার, তখন কিন্তু উত্তর না দিতে পারলে ভুল। তাহলে কি রাখতে হবে, ল্যান হলো দুই প্রকার, একটা হলো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আর একটা হলো পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। আচ্ছা, আমরা একটু ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক সম্পর্কে কথা বলি। হ্যাঁ, এটি একটি সার্ভারে কম্পিউটারের সাথে একাধিক কম্পিউটার সংযোগ স্থাপন করা হয় এবং সংযোগ কম্পিউটারকে ক্লায়েন্ট সার্ভার বলে। আবার বলতেছি, একটি সার্ভার মানে যে কি করে নেটওয়ার্ক সার্ভার প্রদান করে থাকে অন্যান্য কম্পিউটারগুলোতে, কম্পিউটারের সাথে একাধিক কম্পিউটার সংযোগ স্থাপন করে, এই সংযোগকে কম্পিউটার ক্লায়েন্ট বলা হয়, মানে কম্পিউটারগুলোকে ক্লায়েন্ট কম্পিউটার বলে। আচ্ছা, এই ক্লায়েন্ট কম্পিউটারের তো সুবিধা থাকার কথা অবশ্যই আছে, খুব মজবুত নিরাপদ ব্যবস্থার দৃষ্টিতে ব্যবস্থা এবং তার প্রয়োগ করা যায়। একজন ইউজার যে কোনো কম্পিউটার থেকে সার্ভার অ্যাক্সেস করতে পারে না, তার মানে তার নিরাপত্তাটা বেশি। কেন্দ্রীয় ব্যাকআপ ব্যবস্থা, ইন্টারনেট সক্ষমতা ইত্যাদি মনিটরিং এর মাধ্যমে করা যায়। তাহলে কি আমরা সুবিধা যেহেতু জেনেছি, অসুবিধা তো জানতেই হবে, কারণ অসুবিধা না জানলে কিভাবে হবে, তাই না? তো আমরা একটু অসুবিধা সম্পর্কে জানি। এই নেটওয়ার্ক ডিভাইস রক্ষণাবেক্ষণ, পরিচালনা, নিয়ন্ত্রণ জটিলতা রয়েছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের তুলনায় অনেক খরচ বেশি। তারপরে ক্লায়েন্ট নেটওয়ার্ক ব্যবহার করে সার্ভারের উচ্চ গতি প্রসেসর, মানে আমাদের যে প্রসেসরটা সেটা উচ্চ গতি সম্পূর্ণ লাগবে, অধিক ধারণ ক্ষমতা লাগবে, হার্ড ডিস্ক লাগবে, প্রচুর মেমোরির প্রয়োজন হবে। তার মানে কি, এটার জন্য আমাদের একটু খরচটা যেহেতু বেশি এবং সবকিছু হাই পাওয়ার লাগবে, কারণ যেহেতু এটা আমরা অনেকগুলো কম্পিউটারে শেয়ার করছি, অতএব সেটা তো লাগবেই, তাই না? তো আমরা এখন যাব পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। আচ্ছা, আমরা পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা কি বুঝি? এই নেটওয়ার্ক কোনো নির্দিষ্ট সার্ভার থাকে না, এতে সংযুক্ত সকল কম্পিউটার একই প্রোটোকল অনুসরণ করে এবং সার্ভার ও ক্লায়েন্ট হিসেবে কাজ করতে পারে। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সুবিধা তো আছে, তার মানে এই নেটওয়ার্কটা কিন্তু একটা প্রোটোকলই মেনটেন করে, তাদের এত কষ্ট করে এত কিছুর প্রয়োজন পড়ে না। তো এটার তো সুবিধা আছে, একটু সুবিধাগুলো করি না, সুবিধাগুলো জানার দরকার আছে, যেহেতু এত ঝামেলা নাই। এই নেটওয়ার্ক কন্ডাক্টর থাকা কোনো একটি ডিভাইস ডাউন বা অফলাইন হয়ে যাওয়ার পরও নেটওয়ার্ক ওয়ার্কিং থাকে, মানে নেটওয়ার্ক কাজ করতে পারে। ক্লায়েন্ট সার্ভারের নেটওয়ার্কের সার্ভার ডাউন হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক ডাউন করা যায়। তারপর হলো আপনি বা কম্পিউটারে পিয়ার টু পিয়ার ওয়ার্ক স্কপের মানে কনফিগারেশন করেন এবং কম্পিউটারে সরাসরি একে অপরের সাথে ফাইল আদান প্রদান, প্রিন্ট ইত্যাদি কাজগুলো করতে পারেন। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক খুব সহজে সেট আপ করা যায়। তাহলে কি এই কম্পিউটারে এই পেয়ার টু পেয়ার কানেকশনটা ঝামেলা একটু কম, কিন্তু বাট অসুবিধা কি আছে একটু দেখি। পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক সিকিউরিটি খুব দুর্বল, যেমন আমরা ক্লায়েন্টের ক্ষেত্রে কিন্তু এই দুর্বলতা পাওয়া যায়নি এবং এটার সিকিউরিটি সিস্টেমটা খুব দুর্বল। পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক কেন্দ্রীয়ভাবে কোনো সিকিউরিটি ব্যবস্থাই নেই, তাহলে আমরা সিকিউরিটি সিস্টেম থাকবে কি? দুই বা ততোধিক নেটওয়ার্কের সাথে সংযোগ দেওয়া অসুবিধা, তার মানে কি দুই বা ততোধিক দেওয়া যায় না। তাহলে আমরা কিন্তু অলরেডি 4 ভাগের 2টা শেষ, একটি হলো প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আর একটা হলো ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমরা এখন চলে যাব ম্যান মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এটা কি না মেট্রোপলিটন? একটা জিনিস খেয়াল করো, আমরা যখন পুলিশকে দেখি ডিএমপি, সিএমপি, এখন প্রশ্ন হলো এই ডিএমপি কি? ঢাকা মেট্রোপলি, এই যে আমরা যেটা দেখতেছি মানে একটা শহর কেন্দ্রিক
ঢাকার ভিতরে যে শহরের ভিতরে যারা রয়েছে তাদের সিল থাকে ডিএমপি। তাহলে এই যে ডিএমপি একটি শহর কেন্দ্রিক যে নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে ওঠে তাকেই কিন্তু মূলত বলা হয় ম্যান। আবার বলতেছি, এখন এটা সংজ্ঞাটা আমি একটু তোমাদের সুন্দর করে দিই যাতে তোমরা বুঝতে একটু সহজে। যখন একটি পুরো শহর বড় একটি এলাকা ব্যাপী বিস্তৃত কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করা হয় তখন তাকে ম্যান বলে। এর দূরত্ব কোনো শহর ভিত্তিক হয়ে থাকে, সাধারণত 10 কিলোমিটার ধরা যায়। কতগুলো ল্যান নেটওয়ার্কের সমন্বয়ে একটি ম্যান গঠিত হয়। ম্যান নেটওয়ার্ক মিডিয়া হিসেবে সাধারণত টেলিফোন লাইন বা হাই স্পিড রিমোট বা মডেম এবং কোনো ক্ষেত্রে মাইক্রোওয়েভে ব্যবহার হয়ে থাকে। তার মানে আমরা জানতে পারলাম টেলিফোন লাইন, হাই স্পিড রিমোট, এছাড়াও মডেমের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার হয়। আর এটা শুরু হয় 10 কিলোমিটার। একটু মাথায় রাখবো, আরেকটা জিনিস মাথায় রাখবো, অনেকগুলো ল্যান্ডমিন কিন্তু একটি ম্যান হয়, এটা কিন্তু আমাদের খুব জানা দরকার। তারপরে এটা কি শহর ভিত্তিক নেটওয়ার্ক সাধারণত ম্যান হয়ে থাকে। তাহলে আমরা ম্যানটা সম্পর্কে জানলাম, এখন তো আমাদের আসলটা জানার দরকার, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক মানে ওয়েন। আমরা এখন কি জানবো? ওয়েন জানবো। আচ্ছা, ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা কি মনে হয় তোমাদের? এটা কিভাবে কাজ করে? মাত্র এক লাইনে লিখে পাঠাও তো, আমি তো দেখি তোমাদের কমেন্টগুলো। একটু তোমাদের কমেন্ট দেখতে ভালো লাগে আর তোমাদের কমেন্টের কথাগুলো শুনতে ভালো লাগে। একটু দেখি, তোমরা একটু কমেন্ট করো। হ্যাঁ, ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা কি? যে সিস্টেম বা বিভিন্ন ভৌগোলিক দূরত্বের মধ্যে অবস্থিত ল্যান্ড বা ম্যানের সংযুক্ত করে একটি নেটওয়ার্ক গঠন করে তাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলে। এই নেটওয়ার্ক প্রধানত কম্পিউটারে বিরাট ডাটাবেস সঞ্চয় থাকে এবং অন্য কম্পিউটারের প্রয়োজনে তা ব্যবহার করতে পারে। যেমন ইন্টারনেট হচ্ছে এই ধরনের একটি নেটওয়ার্ক। নেটওয়ার্ক সিস্টেম ট্রান্সমিশন মিডিয়া হিসেবে টেলিফোন লাইন, স্যাটেলাইট, মাইক্রোওয়েভ এবং ফাইবার অপটিক্যাল কেবল ব্যবহার করা হয়। তার মানে কি, এটার ভিতরে অনেক কিছু ব্যবহার করা হয় এবং এটা গ্লোবালি কাজ করে, বিশ্বব্যাপী যে কাজ করার পদ্ধতি এটাই কিন্তু ওয়েন। আর এই ওয়েনের ক্ষেত্রে অনেক কিছু ব্যবহার রয়েছে। আর ল্যান এবং ম্যান এর কি করা হয়? সংযুক্ত করেই মূলত ওয়েনের কাজ করা হয়। তো ওয়েনের সুবিধাগুলো কি? আমরা বর্তমানে কি ধরনের সুযোগ, ঘরে বসে কেনাকাটা করতে পারতেছি। এই যে আমি ঘরে বসে তোমাদের কেনাকাটার যে বিষয়টা আসো, আমরা ঘরে বসে এখন কেনাকাটা করি না। আমি এই যে তোমাদের কিছুক্ষণ আগেই বলি, এই যে এটা কিন্তু আমি ঘরে বসে কেনাকাটা করছি। এই যে এটা দেখতেছো, এটা কিন্তু আমি ইন্টারনেটের মাধ্যমে অর্ডার দিয়ে তারপরে এনেছি। তারপরে দেখো ওয়েনের সাহায্যে খুব সহজেই বিশ্বের এক স্থান হতে অন্য স্থানে ডেটা, এই যে তোমাদের দেখো আমি যে তোমাদেরকে ক্লাসটা নিচ্ছি, এটাও তো একটা তথ্য, এটাও তো একটা ডেটা। এটা কিন্তু আমি কিভাবে এই ওয়েনের মাধ্যমেই তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। তাহলে এটা অন্যপদ একটা বল। তার বললো তথ্য আদান প্রদানের সময় হবে। দেখো সময় কিন্তু লাগছে না, তোমরা কোশ্চেন করছো, আমি উত্তর দিচ্ছি। ঘরে বসে দূর দূরান্তের ডাক্তারের সাথে যোগাযোগ, অবশ্যই আমরা তো বর্তমান টিভিতে নাম্বার দেখে, তারপরে ইন্টারনেটে গিয়ে এখন আমরা অনেক ডাক্তারের সাথে কথা বলতে পারি। প্রয়োজনীয় তথ্যসমূহ সংরক্ষণ করা এবং কম সময়ে গ্রাহকের নিকট পাঠানো, অবশ্যই এটা আমরা করতে পারি। ওয়ানের সাহায্যে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্তের সাথে যোগাযোগ করা। তা আমার অলরেডি আমি লাইভে দেখছি আমার এক ছাত্র মালয়েশিয়া থেকে সংযুক্ত হয়েছে, এর জন্য ওকে ধন্যবাদ। ও অলরেডি আমাদের সাথে আছে, এই যে বিশ্বের বাহিরে অলরেডি ও আমাকে দেখতেছে। এটা তো একমাত্র সম্ভব হয়েছে ওয়েনের জন্য, তাই না? এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা আমরা একটু মনে রাখবো। তো আমরা কিছুক্ষণ আগে আমাদের কাছে কিছু কোশ্চেন চলে এসেছিল এবং কোশ্চেনটা ছিল বলেছিল যে স্যার পাবলিক এবং প্রাইভেট নেটওয়ার্ক সম্পর্কে। তো আমি এটা কোন ক্ষেত্রে ভাগ করা হয় একটু আমরা আরেকবার মনে রাখার চেষ্টা করি। আমি বিগত সময়ে বলেছিলাম ল্যানের সময় বিস্তৃত ভৌগোলিক আকারে 4 ভাগে ভাগ করা হয়। আর ঠিক এখন আমরা এই 2 ভাগে ভাগ করা হয়, তা কি অনুসারে? মালিকানা অনুসারে। আবার বলতেছি, মালিকানা অনুসারে নেটওয়ার্ককে 2 ভাগে ভাগ করা হয়। একটি হলো প্রাইভেট নেটওয়ার্ক আর একটা হলো পাবলিক নেটওয়ার্ক। আবার বলছি, মালিকানা অনুসারে 2 ভাগে ভাগ করা হয়, একটি হলো প্রাইভেট নেটওয়ার্ক আর একটা হলো পাবলিক নেটওয়ার্ক। আমরা এই নেটওয়ার্ক নিয়ে মূলত কথা বলবো, জানার চেষ্টা করি। হ্যাঁ, প্রাইভেট নেটওয়ার্ক হলো কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির মালিকানাধীন থাকে। এটি একটি নিয়ন্ত্রিত নেটওয়ার্ক, যে কোনো ব্যক্তি এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে। প্রাইভেট নেটওয়ার্ক সিকিউরিটি সিস্টেম অতি মজবুত। প্রাইভেট নেটওয়ার্ক তেমন কোনো ট্রাফিক থাকে না এবং ডেটা আদান প্রদানের ক্ষেত্রে সাধারণত ধীর ও কম হয়। তো আমরা বুঝতে পারলাম যে প্রাইভেট নেটওয়ার্কটা আমাদের নিজস্ব একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটা আমরা ব্যক্তি বা মালিকানা হয়। এর ভিতরে যে সকল প্রতিষ্ঠানগুলো মূলত ইউজ করে থাকে, যেমন বুয়েট, তারপরে এআইবিইউ, তারপরে এইচইউসি, ওরা সবাই কিন্তু এই নেটওয়ার্ক ব্যবস্থা
করে থাকে এবং তাদের নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা রয়েছে। এখন আমরা পাবলিক নেটওয়ার্ক নিয়ে কথা বলবো। তো পাবলিক নেটওয়ার্কটা সাধারণত কোনো প্রতিষ্ঠান এর না, ব্যক্তি মালিকানা নয়। এটি সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠান বা সংস্থা দ্বারা পরিচালিত। যে কোনো ব্যক্তি এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে, তবে এই নেটওয়ার্কের নিরাপত্তাটা খুবই কম, নাই বললেই চলে। এই নেটওয়ার্ক মূল্য কম পরিশোধ করলেই হয়, মানে প্রাইভেট নেটওয়ার্কে যেমন আমাদের খরচ বেশি, পাবলিক নেটওয়ার্কের ক্ষেত্রে আমাদের খরচটা অত বেশি নয়। তো আমরা অলরেডি নেটওয়ার্কের দুইটা সিস্টেম সম্পর্কে অলরেডি আমরা জানতে পারলাম। একটা হলো ভৌগোলিক অবস্থানের উপরে 4 ভাগে ভাগ করা হয়েছে। আমরা এর পরবর্তীতে জানলাম যে মালিকানা অনুসারে 2 ভাগে